আসসালামু আলাইকুম। এসএসসি এবং দাখিল পরীক্ষার ইংলিশ ফার্স্ট পেপারের একটি প্রশ্ন, read the following text and fill in the gap with a suitable word based on the information of the text। অর্থাৎ টেক্সট থেকে প্রদত্ত সিন প্যাসেজে যে শূন্যস্থানটা আমাদের করতে হয়, সাধারণত এটি আমাদের জন্য বেশ সমস্যা সৃষ্টি করে। আগামীকাল আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটি নিয়ে আলোচনা করছে। তো বলে রাখি যে এই প্রশ্ন উত্তর করতে গিয়ে তার আগে আমাদের যা যা চিন্তা করতে হবে সেটি হলো যে 8টি পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার। 8টি পার্টস অফ স্পিচের সঠিক ব্যবহার, এর মধ্যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, যেগুলোকে বলা হয় বেজ ওয়ার্ড, যেগুলো পরস্পরের মধ্যে পরিবর্তন সম্ভব, এগুলো আমাদের জানতে হবে। পাশাপাশি সাপ্লিমেন্টারি যে ওয়ার্ডগুলো আছে 4টি, প্রোনাউন, কনজাংশন, প্রিপোজিশন এবং ইন্টারজেকশন। তো আমরা সাধারণত প্রোনাউন বা ইন্টারজেকশন খুব কমই দেখি আমাদের এই পরীক্ষাগুলোতে, এই ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে। আমাদের এই পার্টস অফ স্পিচগুলোর সঠিক ব্যবহার জানতে হবে, কারণ যে সিন প্যাসেজ আমরা পড়ব টেক্সট বুক থেকে, যেটা আসে হুবহু সেই টেক্সট থেকে উত্তর পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এজন্য আমাদের এই পার্টস অফ স্পিচের ব্যবহার জেনে অর্থ অনুযায়ী সেখানে আমাদের সংযোজন করতে হবে, বসাতে হবে। আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করছি। ওকে, এখানে যে একটি প্যাসেজ রয়েছে, এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ, যেটি রুট বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি শুধু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা প্যাসেজটা পড়ব, বা আমরা অলরেডি পড়েওছি এবং জেনেওছি এখানে মইনুলের যে কাহিনীটা, রুটে ফিরে এসে তাদের জীবন জীবিকার নির্বাহের ক্ষেত্রে যে পল্লী গ্রাম্য পেশে গ্রাজুয়েট পাশ করে আসার পরে সেখানে নিয়োজিত করা, এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি জাস্ট শূন্যস্থানের বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছি। দ্য স্পেশালিটি অফ দ্য ইসলাম ফ্যামিলি ইজ দ্যাট দে আর নট ড্যাশ টু দ্য রুটস। এখানে নট আছে, নটের পরে আমাদের যে ব্যবহৃত হয়, যেহেতু একটা বিভার্ব রয়েছে আগে, আর নট, তাহলে এই শূন্যস্থানে আমাদের সম্ভাবনাটা হলো দুটো, একটি হলো অ্যাডজেক্টিভ আর অপরটি হলো ভার্ব। তো ভার্ব যখন বসবে সেটি অবশ্যই রাইট ফর্মস অফ ভার্বসের নিয়ম অনুযায়ী বসবে। তো এখানে আমাদের যে ফর্মটি বসবে সেটি হলো অ্যাডজেক্টিভ, এবং টু দেয়ার রুটস, তাদের শিকড়ের প্রতি কি নয়, কেমন নয়, এই ওয়ার্ডটা এই দেখে কোয়ালিফাই করবে, সুতরাং এটি অ্যাডজেক্টিভ হবে। আর যেহেতু এখানে টু ব্যবহার করা রয়েছে শূন্যস্থানের পরে, সুতরাং এমন একটি ওয়ার্ড বসবে যে ওয়ার্ডের পরে টু ব্যবহার করতে হয়। আর সেই অর্থ আমি অর্থ অনুযায়ী কাছাকাছি যে শব্দটা সেটা হলো দেখানোর চেষ্টা করছি, ইনডিফারেন্ট অর ক্যালাস, অর্থাৎ উদাসীন। এই শব্দগুলো যে কোনো একটি আমরা ব্যবহার করতে পারি। ওকে, ইন স্পাইট অফ, হাইলি এডুকেটেড, এই যে হাইলি এডুকেটেড, এখানে এডুকেটেডটা হলো অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে অ্যাডজেক্টিভ যখন দেখব তখন তার যে ভার্বটা হয় সেটি হলো বি ভার্ব, আর নাউনের ক্ষেত্রে হয় হলো সাধারণত ভার্ব টু হ্যাভ। আর এখানে ইনস্পাইট অফের পরে যখন কোনো ভার্ব বসবে সেটি অবশ্যই জেরান্ড হবে, তাহলে বি ভার্বের জেরান্ড হলো কি বিং। আমরা কিন্তু এই সহজেই চিন্তা করতে পারি, মুখস্থ করে তো লাভ নাই, আমাদের একটু বুঝতে হবে। দে আর ড্যাশ টু লিভ দেয়ার ইন দেয়ার ড্যাশ, এখানে দে আর, এখানেও কিন্তু আমাদের এই যে বি ভার্বের পরে এখানে আমাদের অ্যাডজেক্টিভ হতে পারে, এখানেও আমাদের কিন্তু ভার্ব হবে। তো উচ্চ শিক্ষিত হয়ে তারা বাস করা, গ্রামে বাস করার কথা বলা হচ্ছে, তাহলে বাস করতে তারা কি হচ্ছে, এটা আমাদের অ্যাডজেক্টিভ বসাবো। যে কী ধরনের অ্যাডজেক্টিভ, এগার, ইন্টারেস্টেড, ইন্সপায়ার্ড, এরকম কাছাকাছি যে ভার্বটা যাবে সেটি, কাছাকাছি যে ওয়ার্ডটা যাবে সেটি ঠিক, এটি আমাদের অ্যাডজেক্টিভের কাজ করবে। তারা আগ্রহী, তারা উৎসাহী, তারা উৎসাহিত, যে শব্দগুলোই ব্যবহার করি না কেন কাছাকাছি গেলেই ঠিক হবে। তবে পার্টস অফ স্পিচের ব্যবহার খেয়াল করতে পারে। টু লিভ ইন দেয়ার ড্যাশ ভিলেজ, তাদের গ্রামে, গ্রামটা তাদের নিজেরই, তো দেয়ার যেহেতু পজিটিভ ফর্ম আর ভিলেজ হলো এখানে নাউন,
তো এখন এখানে একটি নাউনকে কোয়ালিফাই করতে পারে আরেকটি অ্যাডজেক্টিভ। এখানে আমাদের দেয়ার এবং ভিলেজ, দেয়ার এবং এটি কিন্তু একটি ডিটারমিনেটও বটে, আর ভিলেজ যদি হেড ওয়ার্ড হয় তার মানে এর মাঝে একটি অ্যাডজেক্টিভ বসবে। আরেকটি অ্যাডজেক্টিভটা কি, সেটি হলো অন, তাদের নিজেদের গ্রামে বাস করার কথা বলা হচ্ছে। দে আর দ্য ড্যাশ অফ দ্য রিয়াল সানস অফ দ্য সয়েল, তারা এই ভূমির মাটির দেশের প্রকৃত সন্তান হিসাবে তারা কি আসলে, এখানে কিন্তু নাউন বলবো, কারণ আর্টিকেল এখানে আছে হলো দা অনুযায়ী কি হবে নাউন, আর নাউনটা হলো আমাদের এক্সাম্পল, ইনস্ট্যান্স, মডেলস, অনুসরণীয়, অনুকরণীয়, এরকম কোনো নাউন যে আমাদের দরকার দৃষ্টান্ত হিসেবে সেটি ব্যবহার করতে পারি। কাছাকাছি একটি ওয়ার্ডই যথেষ্ট। আমাদের পার্টস অফ স্পিচের ব্যবহার এবং সেগুলোর প্রয়োগ আমাদের জানতে হবে, তাহলেই সম্ভব। আমি কিছু আলোচনা করছি, আরও কিছু এয়ার পলিউশন নিয়ে রয়েছে, এই প্যাসেজটা আমরা নিশ্চিত পড়েছি, আমরা উত্তরটা সমাধান করার চেষ্টা করছি। এয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি এটি এলিমেন্ট, নাউন বলবে, কারণ মোস্ট হলো অ্যাডজেক্টিভ, দি হলো আর্টিকেল, মোস্ট হলো এখানে অ্যাডভার্ব, ইম্পর্টেন্টটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে কাকে কোয়ালিফাই করবে, দি এবং মোস্ট অনুযায়ী নাউনকে, তাহলে উত্তর হচ্ছে আমাদের এলিমেন্ট। ওকে, আবার যদি এখানে ওয়ান অফ থাকতো, ইয়ার ইজ ওয়ান অফ, তো ওয়ান অফ নির্দেশিত নাউন আবার প্লুরাল হতো, তখন এলিমেন্টস হতো, কিন্তু এই এলিমেন্টস আমাদের মনে রাখতে হবে। ওকে, এরপরে অফ হিউম্যান এনভায়রনমেন্ট, ম্যান ক্যানট লিভ আ সিঙ্গল মোমেন্ট, মোমেন্ট একটি নাউন, ইয়ার একটি নাউন, এই নাউনের সংযোজন যদি বিচ্ছিন্নতা দেখা যায় তাহলে অবশ্যই মোমেন্ট এবং ইয়ার দুটো আলাদা শব্দ, যার মধ্যে কোনো বিশেষ সম্পর্ক নাই, তাহলে একে সংযুক্ত করার জন্য দরকার সেটা হলো প্রিপোজিশন। যে কি প্রিপোজিশন, সারা বেহনে, but we do not realize that it is we who pollute this most vital element for the dash of air pollution, অর্থাৎ বায়ু দূষণটা কি করার জন্য, এই প্রিপোজিশন হলো ফর, দি হলো অ্যাডজেক্টিভ আর্টিকেল, তাহলে এ অনুযায়ী 100% একটি নাউন বসবে। তাহলে বায়ু দূষণটাকে কি করার জন্য আমাদের ভেহিকলসটা এড়িয়ে চলতে হবে যেগুলোর বয়স 20 বছরের অধিক, তাহলে বায়ু দূষণটাকে কমানো, থামানো, বন্ধ করা, প্রতিরোধ করা, যেটাই হোক একটি নাউন বসবে। কাছাকাছি প্রিভেনশন, কন্ট্রোল, রিডাকশন, ডিক্রিজ, মিনিমাইজেশন, কাছাকাছি একটি ওয়ার্ড বসালেই হয়ে যাবে, কিন্তু নাউন হবে, এটি হলো বড় কথা। People can be dashed to use CNG or LPG for fueling their cars, জনগণকে, এখন বিয়ের পরে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, বিয়ের পরে কি হবে, V3 হবে, তো জনগণকে হতে হবে, তাহলে অ্যাডজেক্টিভ, জনগণকে করতে হবে মানে অন্য কেউ করবে তারা হবে, তার মানে এটি যদি ভার্ব বসে V3 অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে আমরা এখানে মোটিভেটেড, ইন্সপায়ার্ড, এনকারেজড এই ধরনের কাছাকাছি শব্দ ব্যবহার করতে পারি। তাস এয়ার পলিউশন ক্যান বি, আর এইভাবেই বায়ু দূষণ কি হতে পারে, ঠিক সি নম্বরে যেমন নাউন বসাইছি অ্যাডজেক্টিভ V3 বসাতে পারি, রেডিউসড, ডিক্রিজড, কন্ট্রোলড, মিনিমাইজড, অর্থাৎ কোনো ভার্ব যখন বসবে সেটি 100% ভার্বের নিয়মেই বসবে। ওকে, আরও কিছু আলোচনা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো না কোনো বোর্ডে আসার মতো এই যে ফিশ পপুলেশনের যে বিষয়টা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এর আগে যেগুলো আলোচনা করা হলো সেটি গুরুত্বপূর্ণ, তবে মোস্ট ইম্পর্টেন্ট যে বলা হয় সেটি এটি একটি। ওকে, এরপরে আমরা আসি উত্তরে। ইট ইজ ড্যাশ ফ্রম দ্য প্যাসেজ, এই ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা V3, কারণ এখানে প্যাসিভে V3 অথবা অ্যাডজেক্টিভ, তো উত্তর হবে আমরা প্যাসেজ থেকে জানতে পারি, দেখতে পারি, বুঝতে পারি, লার্নড, নন, সিন, আন্ডারস্টুড বা ক্লিয়ার, আমরা যদি ক্লিয়ার শব্দটা ব্যবহার করি তাও কিন্তু ঠিক হবে অ্যাডজেক্টিভ। গ্লোবাল ওয়ার্মিং ইজ কি করছে, এ বি ভার্বের পরে হয় অ্যাডজেক্টিভ না হয় ভার্ব বসবে, যদি কোনো ভার্ব বসে সেটি অ্যাক্টিভ না প্যাসিভ, ভার্বের নিয়মে বসবে, তাহলে অ্যাক্টিভ হলে আইএনজি যোগ, প্যাসিভ হলে V3, এবং এখানে যেহেতু অ্যাক্টিভ ফর্ম গ্লোবাল ওয়ার্মিং ঘটাচ্ছে হুমকি, সুতরাং কোন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। থ্রেট হলো হুমকি, হুমকি কি করছে, সৃষ্টি করছে পপুলেশনের জন্য। তো এখন এখানে আমরা ব্যবহার করতে পারি পোজিং, কজিং, পোজ, কজ এবং ক্রিয়েট, সব মানে হলো সৃষ্টি করা। তো মজার বিষয়, গ্লোবাল ওয়ার্মিং ইজ আ গ্রেট থ্রেট, এখানে যদি আমরা এও ব্যবহার করি, থ্রেট যেহেতু হুমকি এটি কমন নাউন, সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে আর্টিকেল বসবেই। তো এইরকম কাছাকাছি কিন্তু সেটিও ঠিক, পজিং, কজিং, ক্রিয়েটিং কিংবা আ। এরপরে ড্যাশ গ্লোবাল ওয়ার্মিং,
এই গ্লোবাল ওয়ার্মিং এর আগে শুধু একটি গ্যাপ, ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন ড্যাশ ইন ওয়াটার ডিক্রিজেস। তার মানে এখানে একটা প্রিপোজিশন বসবে এই গ্লোবাল ওয়ার্মিং নাউন ফ্রেজটাকে অন্যের সাথে যোগ করে দেওয়ার জন্য। তো এখানে যেহেতু এটি একটি কারণ, সুতরাং বসলো হলো ফর। তো বলে রাখি যে গ্লোবাল ওয়ার্মিং এর আগে যদি টু থাকে তখন হতো ডিউ টু, ওয়িং টু। আবার যদি অফ থাকতো তাহলে হতো বিকজ, বিকজ অফ কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, ডিউ টু এবং ওয়িং টুর মতো। তো এখানে যেহেতু আর কোনো নাই, সুতরাং একটি ওয়ার্ডে সেটি হবে হলো ফর। খুবই চিন্তা করতে হবে। ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন লেভেল, এখানে কিন্তু নাউনের কাজ করবে, যদিও প্রোডাকশন এখানে অক্সিজেনটা নাউন, একটা নাউন কিন্তু আরেকটা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। তো এখানে অক্সিজেনটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এখানে হবে নাউন এবং সেটি হবে লেভেল। ওকে, ইন ওয়াটার ডিক্রিজেস অ্যাজ এ রেজাল্ট সাম ফিশ মে বি এক্সটিংক্ট, এর ফলে কিছু মাছ বিলুপ্ত হতে পারে। এখন দেখা যাচ্ছে যে এমন ওয়ার্ড বসবে যেটা ছাড়াও হবে, এমন যদি কোনো ওয়ার্ড থাকে যেটা বাক্যের শেষে, বাক্যের ভেতরে কিংবা বাক্যের শুরুতে, সাবজেক্টের আগে, তাহলে সেটি হবে হলো অ্যাডভার্ব। ওকে, তো এখানে যে অ্যাডভার্বটা হবে সেটি হলো ফরএভার, চিরদিনের জন্য। ওকে, বিলুপ্ত হতে পারে। ঠিক এই প্যাসেজ থেকে আর একটা আমরা আলোচনা করতে পারি, গুরুত্বপূর্ণ প্যাসেজ কিন্তু এখানে, সেটি হলো ফিশ পপুলেশন ইজ সিরিয়াসলি। এটি প্যাসিভের নিয়মে হইলে V3 হবে এবং ইজ আছে, সিরিয়াসলি বাই আছে, এটা অবশ্যই প্যাসিভের নিয়মে কি হবে, ইনডেঞ্জার্ড, এফেক্টেড, হার্মড, মানে ক্ষতিগ্রস্ত, বিপদে পতিত, যেটাই আমরা ব্যবহার করি কাছাকাছি গেলেই ঠিক। তো যখন কোনো ভার্ব বসবে সেটি অবশ্যই রাইট ফর্মস অফ ভার্বসের নিয়ম অনুসরণ করতেই হবে। টেম্পারেচার ইজ, মজার বিষয় হলো এখানে আপ আছে, তো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা বলা হচ্ছে। যদি আপ না থাকতো তাহলে আমরা গ্রোইং ইজের কারণে ইনক্রিজিং করতে পারি, কিন্তু আপের কারণে এই ইনক্রিজ বা গ্রো ব্যবহার করা যাবে না। এমন একটি ওয়ার্ড নিয়ে আসতে হবে যে আপ সহ সেই ওয়ার্ডের অর্থটা বৃদ্ধি পাওয়া, সেটি হলো গো আপ, মানে বৃদ্ধি পাওয়া। তাহলে উত্তর হবে গোয়িং, মাথায় রাখতে পারি। ওকে, ওয়াটার বডিজ ওয়িং টু ক্লাইমেট চেঞ্জ হুইচ ইজ ড্যাশ দ্য অ্যামাউন্ট অফ ফুড অ্যান্ড অক্সিজেন ইন দ্য ওয়াটার। আর এই ক্লাইমেট চেঞ্জটা কি করছে, যে পানিতে অক্সিজেন এবং খাদ্যের পরিমাণটা কমে দিচ্ছে। এখানে কমানোর কথা বলা হচ্ছে কিন্তু। তো কমানোর ইংরেজি কি, ডিক্রিজ, রেডিউস। তাহলে ইজ আছে অ্যাক্টিভ ফর্ম, সুতরাং এখানে আইএনজি যোগ হবে, অর্থাৎ একটা রাইট ফর্মস অফ ভার্বসের ভার্বটার সেই নামে বসবে। ডিক্রিজিং, রেডিউসিং, লেসেনিং মানে কমানো। ওকে, ফর ওয়ান্ট অফ ফুড অ্যান্ড অক্সিজেন সাম অফ দ্য ফিশেস মে বি, কিছু মাছ হতে পারে, কি হতে পারে, মানে বির পরে কিন্তু অ্যাডজেক্টিভ অথবা V3, এই যে V3টা ভেনিস্ট, বিলীন হয়ে যাওয়া, এক্সটিংক্টটা অ্যাডজেক্টিভ, বিলুপ্ত হওয়া। ওকে, সো উই নিড টু টেক ইনস্ট্যান্ট স্টেপস টু রিডিউস গ্রিনহাউস এফেক্ট, আদারওয়াইজ মেনি পিপল ড্যাশ অন ফিশেস মাস্ট সাফার। এখানে মাস্ট সাফার কিন্তু ফাইনাইট ভার্ব, সুতরাং ই নম্বরে যা হবে সেটি হলো নন ফাইনাইট ভার্ব এবং ভার্ব বসবে। মাথায় রাখতে হবে ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, কারণ মাছের ওপর কি করা অধিকাংশ জনগণ, তারা কষ্ট পাবে, দুর্ভোগ পোহাবে, দারিদ্র এবং ক্ষুধা থেকে। তাহলে এখানে মাছের উপর নির্ভর করা, অন আছে কিন্তু, তার মানে নির্ভর করা। তাহলে নির্ভর করার ইংরেজি হলো রিলাই অথবা ডিপেন্ড। তো রিলাই অথবা ডিপেন্ড দুটো হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, আর ইন্ট্রানজিটিভ ভার্ব কিংবা যদি অ্যাক্টিভ ভয়েসে হতো তাহলে নন ফাইনাইট ভার্বে সেটি হবে হলো প্রেজেন্ট পার্টিসিপল, মানে আইএনজি যোগ। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে মাস্ট সাফার ফাইনাইট ভার্ব আছে, সুতরাং এটি হবে সিম্পল বাক্যের নন ফাইনাইট ভার্ব, ডিপেন্ডিং অর রিলাইং। নচেত কিন্তু এর ব্যত্যয় ঘটালে কিন্তু হবে না। ওকে, এরপরে আমরা আসি আরেকটি শূন্যস্থান, সেটি হলো আরেকটি গুরুত্বপূর্ণ একটি ইংরেজির প্রয়োজনীয়তা, উপকারিতা, সেটি বিষয়ে। ওকে, আচ্ছা, এই যে গ্লোবালাইজেশন হ্যাজ মেড দ্য ওয়ার্ল্ড স্মলার অ্যান্ড সো ইট রিকোয়ার্স আ ড্যাশ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই বিশ্বায়নটা পৃথিবীটাকে হাতের মুঠোয় এনেছে, ছোট করেছে, আর এর জন্য এমন একটা ভাষা দরকার যেটার মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগ সম্ভব। সেই ভাষাটা কি, কমন, এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমি যে ভাষায় জানি না কেন অন্যদের সাথে যোগাযোগ করতে যাবে, সেটি হলো কমন ল্যাঙ্গুয়েজ। এটি অ্যাডজেক্টিভ বসবে, কমন। ওকে,
আমরা হয়তো কমন, অর্ডিনারি, জেনারেল একই রকম মনে করতে পারি, কিন্তু কমন কিন্তু ওই জিনিস ক্ষেত্রে, এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু আলাদা জিনিস। কমন মানে অন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য, সেই জন্য এখানে কমন। দ্য লিঙ্গুয়া ফ্রাঙ্কা এর মানে হলো কমন ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড ইজ। তাহলে এই ইজের পরে আমাদের কি হতে পারে? কমপ্লিমেন্ট হিসেবে নাউন, অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে সেই ভাষাটা কি, সেই কমন ল্যাঙ্গুয়েজ, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে কমন ল্যাঙ্গুয়েজ, সাধারণ ভাষাটা হলো ইংলিশ। ওকে, ইংলিশ প্রোভাইডস আস উইথ দ্য, ইংরেজি আমাদেরকে কি দেয়? ভালো চাকরির অনুসন্ধান করতে পারছু, সুযোগ দেয়। তাহলে সুযোগের ইংরেজিকে নাউন বলবে, উইথ প্রিপোজিশন নাউন বলবে, দা হলে অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল নাউন বলবে। তাহলে অপরচুনিটি, চান্স, স্কোপ ব্যবহার করতে পারে। বিইং এ ডেন্সলি ড্যাশ কান্ট্রি, কান্ট্রিকে কোয়ালিফাই করবে। ডেন্সলি অ্যাডভার্ব, তার মানে একটা অ্যাডজেক্টিভ বলবে। আবার এ হলো আর্টিকেল, আর্টিকেল এবং নাউনের মাঝে অ্যাডজেক্টিভ বলবে। আর ডেন্সলি কি? বহুল দেশ, পপুলেটেড বা পপুলাস কান্ট্রি। ওকে, আমরা ডেন্সলি পপুলেটেড ব্যবহার করি। বাংলাদেশ ইজ কার্সড উইথ আনএমপ্লয়মেন্ট, অর্থাৎ বেকারত্বের অভিশাপে অভিশপ্ত। ড্যাশ ইন ইংলিশ মে হেল্প, অর্থাৎ এখানে নাউন বলবে। কেন? কারণ সাবজেক্ট, মে হেল্পের সাবজেক্ট দরকার। ইংরেজিতে কি সাহায্য করতে পারে বেকারত্ব সমস্যার সমাধান এবং অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে? তাহলে কি ইংরেজিতে দক্ষতা, জ্ঞান, নাউন দরকার। উত্তর হবে স্কিল, এফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি, নলেজ। এই কাছাকাছি যেটি যাবে সেটি ঠিক। বলে রাখি, এখানে উত্তর আমরা প্রদত্ত প্যাসেজ সরাসরি নাও পাইতে পারি, পাওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরেও যেভাবে আসতে পারে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের পারস্পরিক পরিবর্তন হিসাবে, এর বাহিরেও আসতে পারে। তো অর্থের সাথে সম্পর্ক রেখে পার্টস অফ স্পিচের পরিবর্তনের যে বিধান এবং সেগুলো বাক্যে কিভাবে অবস্থান করে প্রয়োগ হতে পারে, সেইভাবে ব্যবহার জেনে শুনে অর্থ অনুযায়ী আমাদের এই শূন্যস্থান পূরণ করলেই আমরা কাঙ্ক্ষিত মার্কস পাবো। আর এখানে যা প্রয়োগ হলো তা অন্যান্য নিয়মেও কিন্তু ব্যবহার করতে হয়। থ্যাংক ইউ।